হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। এখন আমি পাঠ করে শোনাবো মনগহিনে বৃষ্টি নামে গল্পের পর্ব 24। দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে। সুপ্রভা ছাদে বড়ি শুকাতে দিয়েছিল, ওগুলো এখন ঘরে নিতে হবে। তাই সুপ্রভা ছাদে এসে সেগুলো একটা বয়মের ভেতর নিচ্ছে। তার মনোযোগ বাড়ির দিকে না। সে ভাবছে তার মাকে ডক্টর দেখে কি বলবে। মায়ের যদি কোনো কঠিন রোগ হয়, না না এসব সে ভাববে না। কঠিন কিছু হলেও সে একদিন ডাক্তার হবে, হয়ে তার মায়ের চিকিৎসা করবে। সে এসবই ভাবছিল। এমন সময় কেউ একজন তাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। সে আঁতকে উঠল। চিৎকার দিতে হবে বা যাবে, তখনই ব্যক্তিটি বলল, আমি শ্যামল, চিল্লাইস না। সুপ্রভা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এগুলো কি? কোনগুলো? আমারে জড়ায়া ধরছেন কেন? আমার ইচ্ছা, আমার যারে ইচ্ছা তারে জড়ায়া ধরুন, তাতে তোর কে? আপনি এভাবে আমারে জড়ায়া ধরতে পারেন না। আমি আপনার বিয়া করা বউ না। জড়ায়া ধরতে বউ হওয়া লাগে মানে? শ্যামল সুপ্রভার কথার উত্তর না দিয়ে তাকে টানে নিজের সাথে মিশিয়ে নিলেন। ঘটনা এত দ্রুত হয়ে গেল, সুপ্রভা হকচকিয়ে গেছে। শ্যামল নেশাভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সুপ্রভা তার দিকে একবার তাকালো। তার চাহনিতে অন্য কিছু ছিল যেটা সুপ্রভা বুঝতে পারল না। সে বলল, ছাড়েন, কেউ দেখে ফেলবো। ছাড়লে কি পামো আমি? কি চান? তোরে? শ্যামলের কথায় সুপ্রভা বিরক্ত হলো। বলল, আপনি কি নেশা করে আছেন? শ্যামল সুপ্রভার কথার উত্তর দিল না। সে সত্যিই নেশা করে এসেছে, কিন্তু এই কথাটা সুপ্রভার সামনে স্বীকার করা যাবে না। তাছাড়া তার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত সুপ্রভার কাছে ভালো হয়ে তাকে থাকতে হবে, তার সাথে ভালো আচরণ করে যেতে হবে। তাই সে সুপ্রভাকে ছেড়ে দিল। বলল, খেতে কাম আছে, আমি যাই। বলেই শ্যামল চলে গেল। সুপ্রভা যেন হাফ ছেড়ে বাঁচল। সে তড়িঘড়ি করে বড়ই নিয়ে নিচে নেমে এলো। ডাক্তারের সামনে বসে আছেন আমজাদ আলী আর সালমা বেগম। ডাক্তারের নাম সিদ্দিক। তিনি গম্ভীর মুখে সালমা বেগমের রিপোর্ট দেখছেন, আর তার চেহারা দেখে মনে হচ্ছে রিপোর্টে খারাপ কিছু আছে। সালমা বেগমের চিন্তা আরও বেড়ে গেছে। তার হৃদস্পন্দন বাড়ছে আর কমছে। তিনি অধীর আগ্রহে ডাক্তারের কিছু বলার অপেক্ষা করছেন। আমজাদ আলী চিন্তিত মুখে ডক্টরের দিকে তাকিয়ে আছেন। না জানি ডক্টর কি বলবে। দুজনের অপেক্ষার অবসান ঘটিয়ে ডক্টর সিদ্দিক কিছুক্ষণ পর বলতে শুরু করলেন, দুর্ঘটনা কবে হয়েছিল? আমজাদ আলী জবাব দিলেন, 2 বছর হইব। ডক্টর বললেন, যেটা ভেবেছিলাম, আপনার স্ত্রীর অভ্যন্তরীণ ক্ষতি হয়েছে। এতটুকু বলে থামলেন ডাক্তার। পরের কথাটা বলার জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন তিনি। আমজাদ আলী নড়ে চড়ে বসলেন। তার মনে হচ্ছে ডক্টর অলক্ষণে কিছু বলবে। তারপরও তিনি চুপ করে ডক্টরের কথা শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলেন। ডাক্তার আবার বলতে শুরু করলেন, ব্যাপারটা হচ্ছে আপনার স্ত্রী গর্ভধারণ করতে পারবেন, কিন্তু সেই বাচ্চাকে বহন করতে পারবেন না। আমজাদ আলী ডাক্তারের কথার অর্থ ধরতে পারলেন না। তিনি বললেন, কি কইলেন? বুঝি নাই। ডক্টর বললেন, সহজ কথায় আপনার স্ত্রী আর কখনোই মা হতে পারবে না। কথাটা যেন আমজাদ আলীর কানে বজ্রপাতের মতো লাগলো। তিনি চোখে অন্ধকার দেখছেন। তিনি যে ছেলেকে নিয়ে এত স্বপ্ন দেখলেন, সেটা কি আর পূরণ হবে না? না না, এ কখনো সম্ভব না। আমজাদ আলী ডক্টরকে বললেন, আপনি কি কইতাছেন এডি? এটা সম্ভব না, আমার পোলা হইব, পোলা। ডক্টর বললেন, উত্তেজিত হবেন না, যা সত্য তাই বললাম। সালমা বেগম ঢুকরে কেঁদে উঠলেন। আমজাদ আলীর কাছে এই কান্না এখন বিরক্তকর লাগছে। তিনি সালমা বেগমকে বললেন, বাড়ি যাইতে মন চাইলে আমার লগে আয়, নইলে এখানেই থাক, বলেই বেরিয়ে গেলেন। আমজাদ আলীর হঠাৎ তুই করে বলায় সালমা বেগমের হৃদয় ব্যথিত হলো। তাও তিনি কিছু বললেন না। চুপচাপ তিনিও বেরিয়ে এলেন। তার চোখের পানি যেন আর বাধাই মানছে না। এই পরিস্থিতিতে কি করতে হবে তিনি জানেন না। তার স্বামী এখন কি করবেন, এটাও ভাবনার বিষয়। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। আমজাদ আলী এবং সালমা বেগম এখনও বাড়ি ফেরেননি। সেই নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও সুপ্রভাত চিন্তা হচ্ছে। বারবার অশুভ চিন্তা তার মাথায় এসে ঠাঁই নিচ্ছে। বাবা মা দুজনের জন্যই তার ভীষণ চিন্তা হচ্ছে। বারবার মনে হচ্ছে রাস্তায় আসার পথে তাদের কোনো বিপদ হলো না তো, কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো ডাকাতের হাতে পড়লো না তো। এসব চিন্তা সুপ্রভার মাথায় ভর করছে। সে একটু পরপর দরজার কাছ থেকে আবার ঘরে ফিরে আসছে। শ্যামল দূর থেকে তাকে দেখছে, তার আকুলতা বোঝার চেষ্টা করছে, কিন্তু এতে চিন্তার কোনো কারণ শ্যামলের বোধগম্য হচ্ছে না। তারা যেভাবে গেছে সেভাবেই ফিরে আসবে। শ্যামলের মনে হচ্ছে সুপ্রভাকে একটা থাপ্পড় দিয়ে ঘরে নিয়ে আসবে, কিন্তু পরক্ষণেই মনে হলো এই কাজ করলে সুপ্রভার মনে তার জন্য একটা ক্ষোভ জন্ম নিলেও নিতে পারে, ঝুঁকি নেওয়া যাবে না। তাই সে চুপচাপ সব দেখতে লাগলো। সুপ্রভা শ্যামলকে খেয়াল করে তার কাছে গেল। বলল, শ্যামল ভাই, একটা কাম করতে পারবেন? শ্যামল বলল, হুকুম করেন মহারানী। শ্যামলের এমন কথায় সুপ্রভা কেমন যেন বিরক্ত হলো। সে কথাটা পছন্দ করলো না। আজকাল শ্যামলের ব্যবহার তার পছন্দ হচ্ছে না, সেটা সে কাউকে বলতেও পারছে না। শ্যামল তার বিরক্তি বুঝতে পারলো, তাও সে মনে মনে হাসলো। সুপ্রভা বিরক্তি হোক আর যাই হোক, তার উদ্দেশ্য তাকে সফল করতেই হবে। শ্যামল বলল, কি হইল বল? সুপ্রভা বলল, আপনি একটু বাইরে গিয়ে দেখবেন আব্বা আম্মা আসলো কিনা। শ্যামল খানিকটা বিরক্ত হলো। দুজন তো একসাথেই গেছে।
যখন আসার আসবে শুধু শুধু দরদ দেখিয়ে যাওয়ার কি আছে? মেয়ে মানুষেরই একটাই সমস্যা, দরদ বেশি। শ্যামলের ইচ্ছা হচ্ছে সুপ্রভার গালে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিতে, কিন্তু সে অনেক কষ্টে তার তীব্র ইচ্ছাকে দমন করলো। অনিচ্ছা সত্ত্বেও বলল, আচ্ছা দেখতেছি, হারিকেন নিয়ে আয়। সুপ্রভা হারিকেন নিয়ে এলো। শ্যামল সেটা নিয়ে ঘরের বাইরে পা রাখতে যাবে, তখনই সে দেখতে পেল আমজাদ আলী এসেছেন, তার পিছনে সালমা বেগমও। শ্যামল বলল, আর যাওয়া লাগবে না, চাচা চাচি আইতাছে। শ্যামলের কথায় সুপ্রভা এগিয়ে গেল। আমজাদ আলী দরজার কাছে এসে সুপ্রভাকে দেখে বিরক্ত হলেন। এই মেয়ের জন্যই তাদের আজ এই দুর্দশা। এই মেয়ে বড় হয়ে এমন হবে জানলে জন্মের পরেই তিনি তার গলা টিপে মেরে ফেলতেন। তখন এসব ঝঞ্ঝাট আর হতো না। তিনি সুপ্রভাকে ধাক্কা দিয়ে বললেন, সর চোখের সামনে থেকে, তোর লেগে সব হয়েছে। সালমা বেগম পিছন থেকে বললেন, ওরে এমনি কইতাছেন কেন, ওর কি দোষ? আমজাদ ফোঁস করে উঠলেন, চুপ, একটাও কথা কবি না, কইলে মা মাইয়া দুইটারে ঘরের বাইরে বাইর করে দিবি, তখন রাস্তায় থাকিস। আমজাদ আলীর কথা শুনে সালমা বেগম চুপ করে গেলেন। আমজাদ আলী রেগে আছেন, এখন তাকে ঘাটানো উচিত হবে না। আমজাদ আলীর কণ্ঠস্বর শুনে আনোয়ারা বেগম বেরিয়ে এলেন। কি হয়েছে? আমজাদ আলী বলেন, আর কোয়েন না, আমার সর্বনাশ হয়ে গেছে। আনোয়ারা বেগম উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কি সর্বনাশ হলো? আমজাদ আলী বলেন, এই ঘটনার লেগে সালমা বেগম আর মা হইতে পারবো না। আনোয়ারা বেগম স্তম্ভিত হয়ে গেলেন। তার কাজের জন্য তার বংশের প্রদীপ জ্বলবেন এটা মানতে পারছে না, কিন্তু এই কাজ যে তিনি করেছেন এটা আমজাদ আলীকে বুঝতে দেওয়া যাবে না। নিজের দোষ থাকতে তিনি সুপ্রভার কাছে গেলেন। সুপ্রভা চুলের মুঠি ধরে জোরে টানতে লাগলো আর বলল, কি করছো সেটা তুই? তোর লাগে আমার নাতি আইব না, আমার নাতিরে ফিরে দে। সুপ্রভা ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, আমি কিছু করি নাই দাদি। আনোয়ারা বেগম আরও জোরে চুল টানতে লাগলেন। এত কিছু কই রাও, কিছু করস নাই, মিশা কথা কর জায়গা পাস না। আমার নাতিরে গিল্লা তোর শান্তি হয় নাই, তুই মরস না কেন? সুপ্রভা ব্যথার জ্বালায় কিছু বলতে পারছে না, তার মুখে কথা এসে আটকে যাচ্ছে। সালমা বেগম সাহস করে তার শাশুড়িকে বাধাও দিতে পারে না, দুজনকেই রাস্তায় থাকতে হয়। আমজাদ আলী এই ঘটনার প্রতিবাদ করলেন না, নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। শ্যামল এতক্ষণ চুপ থাকলো। আমজাদ আলী যাওয়ার পর আনোয়ারা বেগমের কাছ থেকে সুপ্রভাকে ছাড়িয়ে নিল। তারপর বলল, বেশি বাড়াবাড়ি করবা না দাদি, আমি চুপ আছি দেখে ভাইব না, সব ভুইলা গেছি। আরেকবার সুপ্রভার কিছু কইলে দেখো কি করি। শ্যামলের কথায় আনোয়ারা বেগম চুপসে গেলেন। সে যখন বলছে কিছু না কিছু করবে, তাই তিনি কিছু না বলে তার ঘরে চলে গেলেন। তার যাওয়ার পর শ্যামল বলল, চাচি আপনি গিয়া জিরা আনেন, অনেক দূর থেকে আইসেন। আর সুপ্রভা তুই তোর ঘরে গিয়া পড়তে বস। সুপ্রভা কিছু না বলে কাঁদতে কাঁদতে তার ঘরে চলে গেল। আর সালমা বেগম নিচে বসে কাঁদতে লাগলেন। শ্যামল সেদিকে না তাকিয়ে তার ঘরে চলে গেল। এসব দেখলে সে দুর্বল হয়ে পড়বে, যেটা সে চায় না। অন্যদিকে সুপ্রভা তার ঘরে এসে বিছানায় এক কোণে ঘেঁষে বসে পড়ল। তার কান্না পাচ্ছে। কিছু না করেও যেখানে অপরাধী হতে হয় সেখানে কান্না আসাটা অস্বাভাবিক কিছু নয়। সুপ্রভার নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। সে যদি কোনোভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতো আর তার মায়ের সমস্যার সমাধান করতে পারতো, সে এসবই ভাবছিল। এমন সময় কেউ তার কাঁধে হাত রাখলো। সুপ্রভা তাকালো, তার মা দাঁড়িয়ে আছেন। সুপ্রভা মাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। আম্মা, আমি এসব কিছু করি নাই সত্যি। সালমা বেগম সুপ্রভাকে সান্ত্বনা দিতে বললেন, আমি জানি রে মা, কিন্তু ভাগ্যমগ লগে এমন খেলা খেলবো কে জানতো। সুপ্রভা বলল, তুমি এখানে কি করো? আব্বার কাছে যাও। হ্যাঁ, তোমার না পাইলে খুঁজবো তো। সালমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, ওই দিন শেষ রে মা, মানে তোর আব্বা ঘরের দরজা বন্ধ করে বসে আছে, আমি কতবার ধাক্কা দিলাম, খুলবো কি না তারও উত্তর দিল না। সুপ্রভা বলল, এখন কি হইব আম্মা? আল্লাহ আমগো নসিবে যা লেখছে তাই হইব। কি লেখছেন ওইটা তো জানি না, কিন্তু যাই হোক তুই পড়ালেখা ছাড়বি না, তোরে শিক্ষিত হইতে হইব, বুঝছো? সুপ্রভা মাথা নাড়ল, যার অর্থ সে বুঝেছে। সালমা বেগম বললেন, আয় তোরে ঘুম পাড়ায় দে। সুপ্রভা বলল, তুমি ঘুমাবা না আম্মা? আগে তোরে ঘুম পাড়াই। সালমা বেগমের কথা মতো সুপ্রভা শুয়ে পড়ল। সালমা বেগম তার মাথায় বিলি কেটে দিতে লাগলেন। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ল, কিন্তু সালমা বেগম ঘুমালেন না। তার ঘুম চলে গেছে। এখন জেগে থেকে নিজের আর সুপ্রভার ভবিষ্যতের কথা তাকে চিন্তা করতে হবে, এছাড়া তার আর কোনো উপায় নেই। এখন আমি পাঠ করে শোনাবো মনগহিনী বৃষ্টি নামে গল্পের পর্ব 25। সালমা বেগম উনুনে রান্না বসিয়েছেন। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ পর জোরে বৃষ্টি নামতেও পারে। এমন আবহাওয়াতে তার উচিত হাঁস মুরগিগুলোকে খোয়ারে রাখা, কিন্তু তিনি তা করছেন না। এখন যে রান্না করছেন তার প্রতি তার বিশেষ আগ্রহ নেই, অথচ তিনি রান্না করতে, বাড়ির কাজ করতে ভীষণ ভালোবাসেন। তার এই অনাগ্রহের পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে আমজাদ আলী, তিনি কাল সারা রাত দরজা বন্ধ করে রেখেছিলেন, কিছু খাননি। আজকে সকাল হতেই বাড়ি থেকে বের হয়ে গেলেন কিছু না খেয়ে। মানুষটা হঠাৎ করেই বদলে গেল। যে আগে বাড়ি থেকে যেতে চাইতো না, সে এত বেলা হওয়ার পরও ফিরছে না।
এই পরিবর্তনটা না হলে কি হতো না, কি হতো সেদিন গর্ভপাত না হয়ে একটা ছেলে সন্তান জন্ম হলে? খুব ক্ষতি হয়ে যেত। অত্যন্ত তার জীবনে যে অন্ধকার নেমে এসেছে সেটা আসতো না। আমজাদ আলী সবসময় থেকে ছেলে সন্তানের জন্য আকুল ছিলেন। সুপ্রভা হওয়ার সময় তিনি অনেক করেই চেয়েছিলেন যেন তার ছেলে সন্তান হয়, কিন্তু সুপ্রভা হলো। তারপরও তিনি কোনোদিন সুপ্রভার আদরের কমতি রাখেননি। যখন যা চেয়েছে তাই দিয়েছে। দ্বিতীয়বার যখন তিনি অন্তঃসত্ত্বা হলেন, আমজাদ আলীর আশা বেড়ে গেল। সালমা বেগম নিজেও চেয়েছিলেন যেন ছেলে সন্তান হয়, তাহলে তাদের সংসারটা সুন্দর হবে, কিন্তু ভাগ্যের পরিহাস এমনটা হলো না। সংসার সুন্দর হওয়ার পরিবর্তিতে তাসের ঘরের মতো ভেঙে গেল। সালমা বেগমের ভাবনার ছেদ ঘটে আনোয়ারা বেগমের ডাকে। তিনি উঠে দাঁড়ালেন। আনোয়ারা বেগম চিৎকার করতে করতে রান্নাঘরে ঢুকলেন। এই, তোর হুশ কই থাকে? দেখোস না বাইরে বৃষ্টি নামছে, হাঁস মুরগিগুলারে খোয়ারে রাখবো কে? সালমা বেগম বললেন, আম্মা এমনি গালি দিতাছেন কেন? আমি দেখি নাই। আনোয়ারা বেগম কটমট করে উঠলেন রাগে। চুপ, আমার নাতি দিতে পারোস না, আবার বড় বড় কথা কস। আনোয়ারা বেগমের কথায় সালমা বেগমের খারাপ লাগলো। তিনি বলেন, আম্মা এখানে আমার দোষ কই? দুর্ঘটনার পিছনে আমার তো হাত নেই। আনোয়ারা বেগম বললেন, তোর হাত নাই, তোর মাইয়ার আছে। কই গেছে ওইটা? আনোয়ারা বেগমের কথার উত্তরে সালমা বেগম বললেন, কলেজে গেছে। কলেজের কথা শুনে আনোয়ারা বেগম দাঁত কটমট করতে করতে বললেন, তোর মাইয়ার আর কাম নাই, খালি কলেজে যায় আর পড়ে। ওরে তো কেউ ডাক্তার ব্যারিস্টার বানাইব না, শেষে তো দিন শেষে চুলাই ঠেলা লাগবো। আম্মা এমনে কইেন না, ও ডাক্তার হইব, মানুষের সেবা করবো। আনোয়ারা বেগম হাসলেন, আমি থাকতে তোর মাইয়ারা ডাক্তার হইতে দিব না। ওরে কয়দিনের ভিতরেই তাড়ানোর জোগাড় করতেছি। এখন আর কথা বাড়াইস না, যা হাঁস মুরগিগুলোরে খোয়ারেরাই খায়। বলি আনোয়ারা বেগম চলে গেলেন। সালমা বেগম তার কথার শেষ কথায় ভয় পেয়ে গেলেন। তাহলে কি শেষ পর্যন্ত মেয়েকে শিক্ষিত করার স্বপ্ন তার অপূর্ণ রয়ে যাবে? শুক্রবার কলেজ ছুটি হয়েছে কিছুক্ষণ আগে। প্রত্যেকদিন কলেজ ছুটি হলে সে তার সহপাঠী তানজিলার সাথে বাড়ি ফেরে, কিন্তু আজ সে তানজিলাকে না নিয়ে বাড়ির দিকে রওনা হলো। তার মন বিষণ্ণ। সে তার এই বিষণ্ণতাকে কাউকে দেখাতে চায় না, দেখলেই হাজারটা প্রশ্ন করবে, কিন্তু সে এই হাজারটা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছে না। সুপ্রভা তাড়াতাড়ি পা চালিয়ে যাচ্ছে, যাতে রাস্তায় পরিচিত কারোর সাথে দেখা না হয়। তার কলেজ থেকে বাড়ি ফেরার রাস্তার মধ্যে তাদের ক্ষেতটা পড়ে। সেখানে একটা খেজুর গাছ আছে। শ্যামল সেই খেজুর গাছের কাছে দাঁড়িয়ে নেশা করছিল। আজকে আমজাদ আলী খেতে আসেনি, তাই এই সুবর্ণ সুযোগ সে হাতছাড়া করতে চায়নি। নেশা করার সময় দূর থেকে সে সুপ্রভাকে আসতে দেখে নেশাদ্রব্য লুকিয়ে তার কাছে যায়। কিরে, আইস একলা কিল্লিকা? শ্যামলকে দেখে সুপ্রভা দাঁড়িয়ে পড়ে, মাথা নিচু করে বলল, এমনি। শ্যামল বলল, মন বেজার? সুপ্রভা উত্তর দিল না। সত্যি তার মন খারাপ, কিন্তু এটা সে এই মুহূর্তে কাউকে জানাতে যাচ্ছে না। সে মাথা নিচু করে রইল। শ্যামল তার নিস্তব্ধতা দেখে কিছু একটা বুঝে নিল। তারপর সুপ্রভার হাত ধরে বলল, চল আমার লগে। সুপ্রভা ইতস্ত বোধ করে বলল, কই? শ্যামল বলল, বেশি কথা না কইয়া আয় তো। সুপ্রভা বলল, আগে কইবেন তো কই যামো? না কমো না, বলে সুপ্রভার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সুপ্রভা বলল, হাত তো ছাড়েন, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাইব। সুপ্রভার কথা শ্যামল শুনে না শোনার ভান করলো, আরও শক্ত করে সুপ্রভার হাত ধরে রাখলো। সুপ্রভার অস্বস্তি হতে লাগলো, তবু সে ভয়ে কিছু বলতে পারলো না। সুপ্রভাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে যায়। নদীর নাম রূপক। রূপকের সৌন্দর্য যেন সব কিছুকে হার মানায়। এই নদীর তীরে অনেকগুলো গাছ আছে। এসব গাছের মধ্যে ফুল গাছই বেশি, এজন্য এর সৌন্দর্য অনেকই বেশি। এই নদীর বুকে চলে হাজারো নৌকা, দেখতে একদম ছবির মতো লাগে। সুপ্রভা প্রিয় জায়গা এটা, রূপক নদীর তীর। আজ শ্যামল তাকে এখানে নিয়ে এসেছে। এখানে এসেই তার মন ভালো হয়ে গেছে। শ্যামল সুপ্রভার হাত ছেড়ে বলল, তুই এখানে থাক, আমি আইতেছি। সুপ্রভা বলল, আচ্ছা। শ্যামল সামনের দিকে গেল। নৌকা যেখানে থাকে সেখানে গিয়ে শ্যামল কাউকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খুঁজে কাঙ্ক্ষিত মানুষকে পেয়ে গেল। ও সুজন, এইদিকে আয়। সুজন তার কাছে গিয়ে বলল, কন শ্যামল ভাই, তোর নৌকাটা আমারে কিছু সময় লেগে দে তো। কী করবেন? শ্যামল দাঁড়িয়ে থাকা সুপ্রভার দিকে ইঙ্গিত করে বলল, ওকে নিয়ে ঘুরবো। সুজন পান চিবাচ্ছিল, পিচিক করে পানের পিক ফেলে বলল, এই নাকি ওই মাইয়ারা? শ্যামল বলল, সুজন বলল, আপনার এই দিন আমগদিকে তো মাইয়ারা তাকায়ও না। আপনি এত জলদি মাইয়ারা নৌকা নিতেছেন, কদিন পর তো বিছানাতেও নিবেন। শ্যামল সুজনের বিশ্রী ইঙ্গিত বুঝতে পারল। কথাটা শুনে তার ভালোও লাগলো, তবে সে তেমন কথা বাড়ালো না। তার দেরি হয়ে যাচ্ছে, এখন তার নৌকাটা প্রয়োজন। সে বলল, নৌকাটা দে, এখন নিয়ে যান। আচ্ছা। শ্যামল সুপ্রভাকে ডেকে নিয়ে এলো। দুজনে নৌকায় উঠলো। শ্যামল আর সুপ্রভা মুখোমুখি বসে আছে। শ্যামল নৌকা চালাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। সুপ্রভা চুপচাপ সে গান শুনছে। তার এখানে এসে ভালো লাগলো, এভাবে শ্যামলের সাথে ঘোরাটা ভালো লাগছে না। শ্যামল বলল, একটা কথা কমো, রাগ করবি না তো? সুপ্রভা বলল, বলেন, রাগ করবো কেন? শ্যামল বলল, বিয়া করবি আমারে? শ্যামলের কথায় সুপ্রভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হুট করে সে এমন একটা কথা বলে ফেলবে সে কল্পনাও করতে পারেনি।
এমন কথা সে জীবনে কল্পনাও করেনি। শ্যামল এমন কথা মাথায় আনতে পারে এটা ভেবে সে বিরক্ত হলো। তার শ্যামলের সাথে এখানে আসাটাই ভুল হয়েছে। সে গভীর হয়ে বলল, নৌকা ঘুরান। শ্যামল বলল, আমার কথার জবাব দে। শুভ্রা বলল, নৌকা না ঘুরালে এখন নদী থেকে ঝাঁপ দিব। শ্যামল বিরক্ত নিয়ে নৌকা ঘুরালো। সে ভালোই বুঝতে পারছে এমন মিষ্টি কথাই হবে না। শুক্রবার পরীক্ষার পরপরই তার কাজ করতে হবে। পরীক্ষার জন্য সে অপেক্ষা করতে না। তবে করিম ভাইয়ের পছন্দ শিক্ষিত মেয়ে। এই ছিল আমাদের আজকের পর্ব 24 এবং 25। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের বেল বাটনটি অন করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর পার্ট নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।